কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরিয়ে। হারিয়ে যাবার ভয়টা আমার কোনোদিন ছিল না, মানে হারিয়ে গেলে হারিয়ে যাব। বেরিয়ে যখন আসতে হয়েছে তখন কষ্ট তো হবে। তুমি একটা জায়গা, একটা জিনিস নিজে হাতে তৈরি করছো, খুব বেশি অপমানিত হলে আমি সেই জায়গায় থাকতে পারি। এটা কি শূন্য থেকে শুরু হওয়ার মতো? একদম জিরো থেকে, শূন্য থেকে শুরু হওয়ার মতো বলে কিছু নেই। প্রত্যেকটা মানুষই হয়তো পড়ে, আবার উঠতে হয়। বিচ্ছেদ তো দু রকমের হয়, একটা হচ্ছে ফিজিক্যালি মেন্টালি বেরিয়ে আসা, আর একটা হচ্ছে যে যেটা লিগাল। একটা সম্পর্কর মধ্যে থাকতে থাকতে যখন ফাইনালি একটা ডিসিশন নাও যে এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাবে, সেটা নিশ্চয়ই আউট অফ দ্য ব্লু হঠাৎ করে হয় না। মানুষ হিসেবে জানো যে তুমি কি করেছো আর কি করোনি। সেখানে যখন নানান রকম কথা ওঠে তখন একটু হলেও এফেক্ট তো করবেই। আমি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে কি ডিসিশন নিতে বাধ্য হয়েছি সেটা নিয়ে আমি কাউকে এক্সপ্লেন করবো না। মিথ্যেটা না বলতে হয়, বারবার বলতে হয়, বারবার বলতে হয়, বারবার বলতে হয়, যাতে মানুষের মনে ওটা দাগ কাটে। সত্যি বলার দরকার হয় না, সেটা মাটি পড়ে একদিন বেরোবে। মেয়ে সহচরীকে মিস করো? ব্যক্তিগত জীবনটাকে আর গোছাতে চাইছো? বিয়ে করবে? হিরে ছেলেবেলাটা কাটে দুর্গাপুরে, এবং দুর্গাপুর থেকে যখন কলকাতা এবং সায়েন্সের স্টুডেন্ট থেকে কীভাবে অভিনয়ে আসা, সেই জার্নিটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আমাদের সঙ্গে সৌম্যদা রয়েছে। সৌম্যদা, প্রথমত যেটা বলার, এই যে দুর্গাপুরের জেভিয়ার্সের স্টুডেন্ট, কলকাতায় আসা এবং তারপর কিছুটা সময় আবার মুম্বাইতেও চলে যাওয়া, বিশেষত গান বাজনা তোমার। না, আমার বম্বেতে যাওয়াটা কিন্তু গান বাজনা নিয়ে নয়, বম্বেতে যাওয়াটা পড়াশোনা নিয়ে। হ্যাঁ, তারপর বোধহয় রিলেট হয়ে যাওয়া গান বাজনার সঙ্গে। গান বাজনার সাথে অ্যাকচুয়ালি আমার যোগাযোগ একদম জন্মেরও আগে থেকে। মা হিন্দুস্তান সেমি ক্লাসিক্যাল এবং ক্লাসিক্যাল মিউজিক এবং নজরুল গীতি চর্চা করতেন। বিয়ের পরে আর সেরকমভাবে হয়নি, কিন্তু ওই মা রেয়াজটাও করতেন এবং তার সাথে প্রোগ্রামও করতেন, শুনতে যেতেন। তো ছোটবেলা থেকে গানটা মজ্জায় মজ্জায় ঢুকে গেছে, মিউজিকটা মজ্জায় মজ্জায় ঢুকে গেছে। তো তাই জন্য পুরো স্কুল, কলেজ এবং ওই কলেজে পড়াকালীনও আমি গান বাজনাটা চলতোই, মানে গান বাজনাটা কোনোদিন জীবন থেকে বাদ যায়নি। সেখান থেকেই হঠাৎ মনে হলো যে, হঠাৎ মনে হয়নি অ্যাকচুয়ালি, আমাদের যখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি, আমি যে কলেজে পড়তাম সেই কলেজটার নাম হচ্ছে উইলসন। পড়াকালীন আমাদের সেকেন্ড ইয়ারের পরে একটা মাস যে ছুটিটা থাকে, ওই সময় আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল। যে প্রোগ্রামটাতে আমাদের বলা হয়েছিল যে সেকেন্ড ইয়ারে 30 জন ছাত্রছাত্রীকে পুরো এন্টায়ার কলেজ থেকে বাছা হবে, তাদের একটা স্পেশাল ট্রেনিং দেওয়া হবে। সেই ট্রেনিংটা হচ্ছে বিভিন্ন ফিল্ডে, মানে সেখানে অ্যাডভার্টাইজিং ফিল্ডেরও মানুষজন আছে, মিউজিক ফিল্ডেরও আসছেন, আবার যারা মোটিভেশন স্পিকার্স তারাও আসছেন, বিভিন্ন, মানে আমি দুটো তিনটে বললাম, কিন্তু সব রকম 30 দিন 30 জন আসছেন এবং সারাদিন ধরে আমাদের ওয়ার্কশপ করাচ্ছেন। এবার তারপরে আমাদের একটা 1 মাসের ইন্টার্নশিপ করতে হতো। তোমার পছন্দ ফিল্ডে তুমি ইন্টার্নশিপটা করতে পারো। তো আমার যেহেতু মিউজিকে ইন্টারেস্ট ছিল, তো তাই জন্য আমি মিউজিকেই ইন্টার্নশিপটা করেছিলাম। তো তখন বিশ্বদীপ চ্যাটার্জির সাথে আলাপ হয়, মানে বিখ্যাত সাউন্ড রেকর্ডিং ইঞ্জিনিয়ার, সাউন্ড ডিজাইনার। ওনার সাথে আলাপ হয়, ওনাকে বলি যে আমি 1 মাস যদি আপনার কাছে ইন্টার্নশিপ করতে পারি। কপালটা আমার দুর্ধর্ষ, তাই জন্য সেই সময় বিশ্বদীপ দা দেবদাসের রেকর্ডিং করছিলেন। হ্যাঁ, এবং সেটা দেখার সুযোগ হয়, সেটা মানে কিভাবে রেকর্ডিং হয়। সে তখন, তার আগে তো কিছুই জানতাম না, আমার পড়াশোনাটা একদম একটা অন্য ফিল্ডে। তো 1 মাসের পরে বিশ্বজিৎ বললো, তোর তো মিউজিক, কিন্তু তুই কেন সাউন্ড রেকর্ডিং ইঞ্জিনিয়ারিং নিয়ে এত মাথা কামাচ্ছিস বা আমার সাথে আমাকে অ্যাসিস্ট করছিস, তুই কেন? তোর তো মিউজিক কোনো ডিরেক্টরকে অ্যাসিস্ট করা উচিত। তাই বলে, আমি তো কাউকেই চিনি না, আমি তো কলেজে পড়তে পড়তে এখানে এসেছি, আমাকে ইন্টার্নশিপটা করতে হতো, তাই জন্য। তখন বলে, ঠিক আছে, আমি একজন মিউজিক ডিরেক্টরের সাথে আলাপ করিয়ে দিচ্ছি, তুই তাকে অবজার্ভ কর, তারপরে অ্যাসিস্ট কর, যেটা করবি। তো তারপরে তো বিশ্বদীপ দাই প্রীতম দার সাথে আলাপ করিয়ে দেয়, এবং তারপরে প্রীতম দার সাথে দীর্ঘ 4 বছর ছিলাম। 4 বছর। আচ্ছা, এই যে তুমি যেটা বললে না যে মিউজিকটা বলে না যে রন্ধে রন্ধে মিশে যাওয়ার মতো, তারপর থেকে ওই অভিনয়ে চলে আসে এবং একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আর এত ব্রাইট একটা ক্যারিয়ার, সে যে অভিনয় করছে সেটা মানে বাড়ির লোক মেনে নিতে পেরেছিল? না,
এই ব্যাপার নিয়ে মায়ের খুব একটা বক্তব্য ছিল না, কিন্তু মায়ের একটা ইয়ে ছিল যে তুমি যাই করো, যেহেতু মা নিজে মানে আর্টের সাথেই জড়িয়ে, মায়ের বক্তব্য ছিল তুমি যেটা ইচ্ছা করো, তো আমি সেটাতে কোনোদিন কোনো বাধা দেবো না, এবং দেনও নি। মায়ের খালি বলা ছিল যে তুমি পড়াশোনাটা একটা লেভেল অবধি করে তারপরে করো, মানে অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশনটা শেষ করো, শেষ করে তোমার যেটা ইচ্ছা। তা আমি একটু দুষ্টুমি করেছিলাম, আমার গ্র্যাজুয়েশনের ঠিক পরীক্ষার সময় আমি পরীক্ষাটা দিইনি। হ্যাঁ, মানে থার্ড ইয়ার অবধি পড়ে পরীক্ষার দিন থেকে অসুস্থতার বাহানা করে, মা জানতেন না সেটা বহু বছর পর, অনেক এই রিসেন্ট পাস্টে জেনেছেন। হ্যাঁ, যে আমার খালি ভয় হতো যে যদি আমি পরীক্ষাটা দিয়ে দিই তাহলে যদি ভালো রেজাল্টও করে যাবো, কারণ আমি সেকেন্ড ইয়ার অবধি ভালো রেজাল্টই করেছি। হ্যাঁ, তো তারপরে যদি আরো পড়তে বলে তখন তো আর আমার এটা করা হবে না। বরাবরই এইটার হ্যাঁ, বরাবর ইচ্ছাটা বলবো না, কিন্তু এটা ছিল, মানে এটা বুঝিনি কোন দিন এইটা এমন ভাবে নিজের মধ্যে চাগার দিয়েছে যে মনে হয়েছে এইটা ছাড়া আমি আর কিছু করবো না, কারণ এটা ছাড়া আমি বাঁচতে পারবো না। এই যে ইচ্ছেটা থেকে এখানে আসা এবং ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করা, তোমার না, আমার কাজ শুরু ইন্ডাস্ট্রিতে বম্বে থেকে, মানে প্রথমে মিউজিক, তারপরে থিয়েটার। আমার এক বন্ধু আছে ঘনশ্যাম বলে, আমরা সব একসাথে থিয়েটার করতাম পণ্ডিত সত্যদেব দুবেজির কাছে, এবং ওখানে আমি ধরো বাসু চ্যাটার্জির সাথেও টেলিফিল্ম করেছি দুখানা, ওখানে তখন রেগুলারলি টেলিফিল্মস হতো, টেলিফিল্ম করেছি, টেলিভিশনও করেছি। তারপরে 2008 সালে আমি এখানে চলে আসি। তারপর তোমার ছোট পর্দার জার্নি শুরু হয়, এখানে একটার পর একটা ধারাবাহিক চলতে থাকে, কাজ করতে থাকো। কিন্তু এই যে এখন আমি বলছি যে এই ইচ্ছেটা যে এটা ছাড়া অন্য কিছু করব না, সেটা কি এখনো রয়েছে, নাকি আরো অন্য কিছু করতে চাও? এখন অনেকেই প্রত্যেকেই একটা করে ব্যাকআপ প্ল্যান ভেবে রাখে। এখন যে কাজের ধরনটা রয়েছে, দেখো এখন যে কাজের ধরনটা রয়েছে, সত্যি কথা বলতে যদি রেগুলারলি আমি টেলিভিশন না করি, কারণ এটা তো নয় যে আমি তো মানে বিশাল বড় একটা ফিল্ম স্টার নয়, সেইখানে দাঁড়িয়ে যদি তোমায় সাস্টেন করতে হয়, যে কোনো অ্যাক্টরের টেলিভিশন করতেই হবে। সেটা ছাড়া সাস্টেন করা মানে রেগুলার নিজের যেটা খরচা সেটা চালানো, খালি আমি আজকে একটা ওয়েব করছি কালকে একটা ওয়েব করছি করে যদি তোমার নিজের ব্যাকআপ কোনো ইয়ে না থাকে তাহলে করা খুব মুশকিল, সম্ভব না। কারণ আমাদের এখানের কাজটাও তো কম, মানে যেই পোর্টালগুলোতে বা যেই ওয়েব প্ল্যাটফর্মগুলোতে ওয়েব সিরিজ হবে সেটাও এত কম, প্লাস রিজনাল বলে আমাদের টাকাও এত কম, যে আমাদের পক্ষে সেটা তুমি যদি টেলিভিশন রেগুলারলি না করো সাস্টেন করা খুব মুশকিল। এখন যে অবস্থায় দাঁড়াচ্ছে তাতে মনে তো হচ্ছে যে যদি এইটাকে আমি কন্টিনিউ করতে চাই এবং এটাতে ভালোভাবে ভালো চরিত্র না হলে করব না, বা ভালো কাজ করব সেটার যদি, বা থিয়েটার করব যেটা আমি করছি এখনো, হ্যাঁ, সেইটা যদি চালিয়ে যেতে হয় তাহলে আমার মনে হচ্ছে এখন যা অবস্থা দাঁড়িয়েছে তাতে ব্যাকআপ প্ল্যান রাখাটা খুব ইম্পর্টেন্ট। মানে একটা কিছু যেটা তোমার অ্যাটলিস্ট সাস্টেনেন্সটা যদি না ভাবতে হয় তখন তুমি খালি পয়সার জন্য কাজ করবে না, তখন তুমি নিজের মতন করে চুজ করে সেটাতে টাইম আর এফর্টটাও দিতে পারবে। সেরকম কিছু ভাবছো কি করবে? এখন তো কিছুই বুঝতে পারছি না, আমি অনেক কাল আগে একবার ভেবেছিলাম, কিন্তু এখন বুঝতেই পারছি না যে কি, মানে কিছু যে শুরু করব, মানে নানান রকম অ্যাভিনিউজ দেখছি, ভাবছি, চিন্তা করছি, কিন্তু এখনো কোনোটা ম্যাটেরিয়ালাইজ করেনি। এই যে তুমি ধারাবাহিক, আমি যদি অগ্নি পরীক্ষা দিয়ে বলি, অগ্নিপরীক্ষা একটা হিউজ হিট, এবং তারপরে অনেকগুলো ধারাবাহিক। আমার শুরু এখানে হচ্ছে অসম্ভব দিয়ে জি এর হাত ধরে, অসম্ভব, এবং তারপর তুমি অগ্নি পরীক্ষা, তারপরে সানন্দা টিভির বোধহয় হ্যাঁ অসম্ভব, অগ্নি পরীক্ষা, চারুলতা, তারপরে সানন্দার, হ্যাঁ এই যে ব্যাক টু ব্যাক তোমার কাজগুলো চলছে, তারপর দুম করে একটা গ্যাপ নিয়ে নিয়েছিলে, খুব বেশি হলে 5 বছরের একটা গ্যাপ তোমার হবে। এই যে গ্যাপটা, এইটা কেন নিয়েছিলে? তুমি তো ব্যাক টু ব্যাক কাজ করছো, ব্যাক টু ব্যাক কাজ করছি না, হারিয়ে যাওয়ার ভয় আমার কোনোদিন ছিল না, আজও নেই। হ্যাঁ, মানে কারণ আমি যে খুব একটা ওইটাতে বিশ্বাসী যে আমি হারিয়ে গেলাম, বা আমি জীবনে যেটা করছি সেটা আনন্দ করে করছি কিনা এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ এইটা তো ভালোবেসে করতে এসেছি। আমি তো আমার কেরিয়ারটা, সত্যি কথা বলতে, আমি মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করেছি, আমি মাইক্রোবায়োলজি পড়ে চাকরিও করতে পারতাম, সবটাই। এটা তো পুরোপুরি একটা ভালোবাসার, একটা আর্টের তাগিদে এসেছি। তো তাই জন্য যদি ভালোই না বাসি যে কাজটা করছি তাহলে সেই কাজটা করার কোনো মানে হয় না। তো হারিয়ে যাওয়ার ভয়টা আমার কোনোদিন ছিল না, মানে হারিয়ে গেলে হারিয়ে যাবো, কি হবে, আমি কিছু একটা করছি যেটাতে নিজে আনন্দ পাচ্ছি, সেটা নিয়ে আমার কাছে কোনো ইয়ে নেই। এবার তখন আমার মনে হয়েছিল যে
আমি যে কাজগুলো করছি 2012 সালে, তখন আমার মনে হচ্ছিল যে আমি যে কাজগুলো করছি আর খুব একটা এনজয় করছি না। আচ্ছা আমি যেভাবে কাজটা করতে চাই বা হ্যাঁ মানে তখন খুব একটা এনজয় করছিলাম না কাজটা। তখন আমার মনে হয়েছিল যে একটা কিছু করা দরকার যেটা আমি এনজয় করব। কারণ আমি হয়তো দিনরাত কাজ করছি, প্রচুর টাকাও রোজগার করছি, সবই ঠিক আছে, কিন্তু আমি যদি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আনন্দ না পাই তাহলে তো আমি সেই আনন্দটা দিতেও পারবো না কাউকে। তখন প্রথমে মনে হয়েছিল আমি একটা সিনেমা ডিরেক্ট করব বলে, আমি ডিরেকশনের দিকে যাবো বলেই প্রথম ভাবনা ছিল, এবং সেটা নিয়ে একটা স্ক্রিপ্টও লেখা হয়, ইয়ে হয়, সবই হয়, কিন্তু তারপরে ওটা ম্যাটেরিয়ালাইজ করেনি। তখন ওই আবার মানে ক্যাফে খোলার কথা ভেবে ইয়ে করে ওই জার্নিটা শুরু হয়, যেটার জন্য 5 বছর আমি ব্রেক নিয়েছিলাম। তখনই বৈঠক খোলা? তখনই বৈঠক খোলা, 2012 সালেই বৈঠক খোলা। আচ্ছা, মানে একটু বলো যে কি কি প্ল্যান করেছিলে এই বৈঠক খোলা নিয়ে? সেখানে তো অনেকটা ফিনান্সিয়াল সাপোর্টও লেগেছিল। হ্যাঁ, সেটা ফিনান্সিয়াল সাপোর্ট বলতে আমি তখন আমরা মানে এক প্রথম কথা ওটা ইতিহাস হয়ে গেছে, কিন্তু সাপোর্ট বলতে ওটা তো আমরা কারোর কাছ থেকে সেরকম ভাবে সাপোর্ট পাইনি, আমরা ব্যাংকের থেকেই লোন নিয়েছিলাম। কিন্তু প্রথম 3-4 মাস আমরা 3-4 নয়, অক্টোবরে খুলেছি তো, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 5 মাস কোনো ব্যাংকের থেকে ফিনান্সিয়াল সাপোর্ট পাইনি। নিজেদের যেটুকুন ছিল, মা একটু হেল্প করেছিলেন, সব মিলিয়ে। আর একজন ভদ্রলোক হঠাৎ করে আমাদের সাথে আলাপ হয়েছিল, তিনি বললেন ঠিক আছে তোমাদের কত লাগবে বলো, আর আমরা খুব ছোট করে করেছিলাম, আমি আপাতত তোমাদের হেল্প করে দিচ্ছি। আচ্ছা, এবং তারপরে যখন ব্যাংক থেকে পাই ওনাকে দিয়ে সেইভাবে শুরু হয়। আচ্ছা, আমাদের বলতে তুমি আর স্বরলিপির কথা বলছো? একসাথেই খোলা হয়েছিল। একসাথে, সেটা নিশ্চয়ই তোমাদের বিয়ের পর? হ্যাঁ, বিয়ের পর অবভিয়াসলি। সেটা একটা প্ল্যান করে একটা ক্যাফে করলে, কিন্তু এই যে ক্যাফে করার মধ্যে এই যে কফি বানানো বা এগুলো কি তুমি নিজেই তো বোধহয়? আমি সবটা নিজেই করতাম প্রথম দিকে, তো একদমই নিজে, কারণ কেউ ছিল না হেল্পিং হ্যান্ড। একজন করে আসতো, 2 দিন থেকে চলে যেত। হ্যাঁ, তো তখন সবটাই নিজে, তাই জন্য। আর আমার মনে হয় যে কোনো বিজনেসে তুমি যদি হাতে নাতে পুরো ব্যাপারটা না জানো, হ্যাঁ, যে কিরমভাবে সেটা ওয়ার্ক করে, সেটা ইয়ে না করে, তাহলে বিজনেসটা করা মুশকিল। বিশেষ করে আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসেছি। আমি বিজনেস করতে গিয়ে এটুকুনি মনে হয়েছে, আমি যদি সব কটা জিনিস না জানি যে কিভাবে করে, আর কেউ না থাকলেও যদি চালিয়ে নিতে না পারি, তাহলে সেই বিজনেসটা করে লাভ নেই। কারণ একটা দিন আসতেই পারে যে যখন কেউ নেই, আমাকেই চালাতে হচ্ছে, তখন চলবে কি করে? তাহলে তো ঝাঁপ ফেলে দিতে হবে। সেই তাগিদেই বোধহয় সবটা শিখে ফেলেছিলে বলো, কফি করা। আর কিছুটা আমার রান্না করাটা আমার ছোটবেলাকার একটা হবি ছিল। মানে আমি যখন আমার বোন যেহেতু হোটেল ম্যানেজমেন্ট পড়েছিলেন, তো ওদের একটা সাবজেক্ট ছিল বায়োকেমিস্ট্রি। তো আমি ছুটির সময় যখন বাড়িতে যেতাম, তখন ওর বন্ধু বান্ধব বলতো আমরা তো বায়োকেমিস্ট্রি বুঝতে পারছি না, তুমি বায়োকেমিস্ট্রিটা পড়ালাম, ঠিক আছে তোরা আমাকে রান্না শেখাবি। তো রান্নাটা আমার হবি ছিল, এবং বম্বেতে 10 বছর ছিলাম। তো তখন প্রথম দিকে হস্টেলের পরে যখন একা বাড়ি নিয়ে থাকতাম, তখন রেগুলার রান্না নিজেই করতাম। কিন্তু হ্যাঁ, এত ধরনের কুইজিং, এত কিছু কিছুটা মায়ের কাছে শেখা, কারণ মা ছোটবেলা থেকে বেকিং এর নানান কিছু করতেন বাড়িতেই, আমাদের বাইরে থেকে কোনোদিন কেক আসেনি আমাদের বাড়িতে। তো সেইগুলো কিছুটা মায়ের কাছে শেখা, সব মিলিয়ে। আচ্ছা, ওই 5 বছরটা কিরকম ভাবে কেটেছিল? আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে? হ্যাঁ, মানে কারণ প্রথম দিকে তো একবার মানে ছোট করে খোলা হয়েছিল, সেটা চলছিল না বলে বন্ধ করে দিয়ে আবার একটা বড় জায়গা নিয়ে খোলা। আপস এন্ড ডাউনস যে কোনো বিজনেসে হয়, কিন্তু ফাইনালি একটা জায়গায় পৌঁছালো, এবং খুবই হেকটিক, মানে খুবই দিন রাতের পরিশ্রম, মানে সারা দিন রাতের পরিশ্রম। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নেট রেজাল্টটা ইজ গুড, যে ফাইনালি যখন আমি বেরিয়ে আসি বৈঠক থেকে, তখন নেট রেজাল্ট ওয়াজ গুড, যে ওটা ঠিকঠাকভাবে চলছে। আচ্ছা, আমি একটা কথা বলি, যে কোনো জিনিস ধরো যেটাকে নিজের হাতে গড়া হয়, সেটা থেকে বেরিয়ে আসা কিন্তু খুব কঠিন। সমদা কষ্ট হয়েছিল যখন বৈঠক থেকে বেরিয়ে এসে আবার বৈঠক এখন ভীষণ পপুলার এবং খুব ভালো একটা ক্যাফে, আমরা প্রত্যেকে ওখানে আড্ডা মারতে যাইটাই। তো এই যে চলে এলে, যেটা এই যে চা করা থেকে নিজের হাতে তৈরি করা, তুমি যেটা বলছে যে না হলে ঝাঁপ ফেলে দিতে হতো, সেখান থেকে যখন ওই বলে না যে একটা সন্তানের মতো গড়ে ওঠা, তো সেটা তো মানে কতটা আক্ষেপ বা কষ্ট হয় কি? আক্ষেপ নেই, কারণ আমি যখন কাজটা করেছি, আমি আমার 100%-এর বেশি যদি কিছু হয়, আমি সেটা দিয়ে কাজটা করেছি। তো আমি সেই সময়টা সেই কাজটার মধ্যে বেঁচেছি, তো আমার তাই না আক্ষেপ নেই। হ্যাঁ, মানে বেরিয়ে যখন আসতে হয়েছে, তখন কষ্ট তো হবেই। তুমি একটা জায়গা, একটা জিনিস নিজে হাতে তৈরি করছো,
সকাল থেকে উঠে মানে শাটার তোলা থেকে শাটার বন্ধ অবধি সেটার কাজ করছো, প্লাস ওটাই তো আমার সাস্টেনেন্স ছিল। তো সবটাই মানে একটা অভ্যেস, একটা নিজের হাতে গড়া একটা জায়গা, কষ্ট তো হবে। সচেতনভাবে সিদ্ধান্ত নিয়েছিলে যে থাকবো না, নাকি মানে নাকি সম্পর্কে একটা টানাপোড়েন তো তৈরি হয়েছিল সেটা থেকেই বেরিয়ে আসা? হ্যাঁ মানে আমি না খুব বেশি অপমানিত হলে আমি সেই জায়গায় থাকতে পারি না। আমি আমার 100% দেব, কিন্তু যদি এমন কিছু জিনিস আসে যেটা আমাকে মানে এতটা মানে নিজের কাছেই নিজে ছোট হয়ে যাচ্ছে, এরম যদি কিছু হয় যে আমি এমন কিছু শুনছি বা এমন কিছু দেখছি যেটা আমি নিজের কাছেই নিজে ছোট হয়ে যাচ্ছি, মনে হচ্ছে যে সেটাতে আমি থাকতে পারি না। আমার কাছে আমার সেলফ রেসপেক্টটা মারাত্মক লেভেলে, আর সেলফ রেসপেক্ট আর ইগোর মধ্যে তো একটা সূক্ষ্ম ফাইন লাইন রয়েছে। সেই সূক্ষ্মতাটাকে বজায় রেখেই বলছি যে ওইটা যখন ক্রস করে যায় আমি তখন বুঝি যে আমার মনে হয় এখান থেকে এখানে না থাকাই বেটার। আমার সেই মনে হয় যে যেখানে সেলফ রেসপেক্ট যদি না থাকে সেখানে আমি থাকতে পারবো না বেশিক্ষণ। আর মানে কারণ ওটা বেসিক, ওটা যদি না থাকে তখন তার থেকে সেটা যেরকম আছে সেরকম থাকবে। আচ্ছা, তুমি যেটা বললে যে এই এই যে বৈঠক করা, সেটা তো তোমার রোজগারের একটা মানে দিন যাপন চলছিল, তো সেটা দিয়ে তুমি তো ইন্ডাস্ট্রিতে একমাত্র হ্যাঁ তুমি সার্ভাইভ করছিলে, এবং সেখানে একটা অঙ্কের পুঁজি রয়েছে, বেশ ভালো অঙ্কের। আমরা বুঝতে পারি একটা ক্যাফের জন্য কিরকম কি প্রয়োজন হয়, কিন্তু এই যে বেরিয়ে এলে সমুদ্র, তারপর যে সার্ভাইভ করাটা সেটা তো ভীষণ কঠিন, মানে আমার তো তাই মনে হয়। খুবই, কারণ তুমি আবার মানে 2017 তখন আমার বয়স অলমোস্ট 38-39, এই না 38, হ্যাঁ 37-38, সেখানে আবার জিরো থেকে শুরু করা। কিন্তু এইটা মনে হয় আমার মানে এটা নিয়ে খুবই কষ্টের, খুবই মানে জানতাম না তখন, বুঝতেও পারছিলাম না প্রথম দিকে যে কিভাবে আবার শুরু করব, কি শুরু করবো। প্রথম তাই একটা মানুষের আঘাত লাগে তখন সেটা থেকে রিকভার করতেও সময় লাগে, এবং আমি প্রথম 6 মাস মনে হয় কিছু করতেই পারিনি, এবং মানে আমার তো কামব্যাকটা হয় আবার এখান থেকে। অনির্বাণদা, অনিন্দদা এরা সবাই ডাকেন এখানের জন্য। সেটা হচ্ছে 2017-র এন্ডের দিকে আমাকে বলেন যে শোন একটা এরকম করে ওয়েব সিরিজ শুরু করছি, যে 18তে শুরু হয় ফাইনাল। কিন্তু সেই ফেজটা তো ওরমভাবে মানে তখন ওই নিজেকে বোঝানো যে প্রত্যেকটা মানুষই হয়তো পড়ে আবার উঠতে হয়। এটা কি শূন্য থেকে শুরু হওয়ার মতো? একদম জিরো থেকে, শূন্য থেকে শুরু হওয়ার মতো বলে কিছু নেই। হয় তুমি শূন্য থেকে শুরু করছো অথবা করছো না। আই এম গ্রেটফুল যে আমার পরিবারের লোকজন খুবই খুবই আমাকে আঁকড়ায় এবং আমাকে প্রচণ্ড ভালোবাসে, সেটা মা বলো বোন বলো। ওই সিচুয়েশন থেকে মানে একদম নিঃস্ব হয়ে গিয়ে ওদের কাছে গিয়ে যদি আমি বলি যে হ্যাঁ আমি এই অবস্থা, এখন তোমাদের তোমারে হাওয়ালে মতন সাথীর মতন অবস্থা, বাট ওই ওরা না থাকলে তো হ্যাঁ জানতাম না কি। দেখো, ফিনান্সিয়ালি সাপোর্টটা চলে যাওয়ার পর একটা তো মেন্টালি প্রবলেম শুরু হয়। সেইটা ম্যানেজ করেছিলে কিভাবে? মানে হয় না যে আমি এখন না সত্যি জানি না, এবং আমি মানে এই নিয়ে কোনোদিন কোনো কথা বলিনি এবং বলতে চাইও না, কারণ এটা না, এটা প্রত্যেকটা মানুষের মনে হয় পার্সোনাল। আজকে যদি তুমি যে কোনো মানুষের হাতে চোখ মানে তুমি রাস্তায় চলতে গিয়ে যে কোনো মানুষকে এরকম করে হাত দাও, তার কিছু না কিছু একটা কষ্ট আছে, কিছু না কিছুর মধ্যে দিয়ে। এবার এইটা মনে হয় আপস অ্যান্ড ডাউনস অফ লাইফ, এটা চলবেই। এটা নিয়ে মানে এটা নিয়ে বিশাল আমার কি হয়েছে ভাবতে গেলে আমি যদি একটু অন্যদিকে তাকাই দেখবো আমার থেকে অনেক বেশি অনেকের হয়েছে। তারা যদি চলতে পারে আমি কেন পারবো না? এখন ভাবো আর নতুন করে কিছু একটা, ধরো তুমি যেটা তোমার জনার, আমি যদি বলি ক্যাফের, তুমি তো সব করতে পারো নিজের হাতে, ভাবো কিছু নতুন করে করো। এই মুহূর্তে কনসেন্ট্রেট করছি, যেটা করি সেটাতেই। কিন্তু মানে কারণ ওটাতে একটা টাইম ইনভেস্টমেন্ট, মানি সবটাই ইনভলভ। খালি ফিনান্সেস তো একটা বড় ব্যাপার। এক তো ওই যেরকম ভাবে শুরু করেছিলাম তখন তো কিছু ছিল না, মানে পায়োনিয়ার্স বলতে পারো স্ট্যান্ড অ্যালোন ক্যাফেজে। সেখান থেকে এখন
সবাই জানে স্ট্যান্ড অ্যালোন ক্যাফেস কি, আমরা এখন একটাতে বসে আছি, এরকম হ্যাঁ প্রত্যেকটা গলিতে ধরো 10টা করে আছে। সেইখানে দাঁড়িয়ে শুরু করা মানে অনেক ভেবে চিনতে, সেটাতে অনেকটা মানে ফিনান্সিয়াল ইনভলভমেন্ট আছে, অনেকটা ফিজিক্যাল ইনভলভমেন্ট আছে। আর কি বলতো, যে কোনো ব্যবসা করতে গেলে যদি নতুন করে শুরু করতে হয় সেটাতে তোমার পুরো টাইম অ্যান্ড এফোর্ট দিতে হবে। তখন তুমি আচ্ছা ঠিক আছে কাজ করতে করতে আমি যখন সময় পাবো বা লোকেদের কাছে ছেড়ে দেবো, ওরকম করে হয় না। তোমাকে ওই বেবিটাকে একটু বড় করে দিতে হবে, তারপরে চলতে হবে। হ্যাঁ একদমই। সুমনদা, এই যে বলে না যে একটা তো সম্পর্ক থেকে এটা শুরু হয়েছিল তোমাদের দুজনের একসঙ্গে, এবং সেটা আমি খুব বেশি তোমাকে এটা নিয়ে জিজ্ঞাসা করবো না, এটা একদমই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তবুও যে তুমি যেটা বললে যে সেলফ রেসপেক্ট না থাকলে বিচ্ছেদ কি মিউচুয়াল ডিসিশন? দেখো, প্রথম কথা এইটা নিয়ে বিচ্ছেদ তো দু রকমের হয়, একটা হচ্ছে ফিজিক্যালি মেন্টালি বেরিয়ে আসা, আর একটা হচ্ছে যে যেটা লিগাল। প্রথম কথা, আমি না একটা জিনিস মনে করি, তুমি আজকে আমাকে ডেকেছো, একটা ইন্টারভিউ নিচ্ছ, কেন নিচ্ছ? আমার কাছে জিনিসগুলো খুব পরিষ্কার। কেন নিচ্ছ? আমাকে 2-3 জন চেনে বলে। কেন চেনে? আমার কাজের জন্য। তাহলে আমার মনে হয় প্রথম কথা, আমার ইন্টারভিউ সবসময় আমার কাজ রিলেটেড হওয়া উচিত। আমার পার্সোনাল লাইফটা এমন কিছু, মানে এটা নিয়ে গসিপ করতে পারে লোকজন, কিন্তু এমন কিছু মানে খুব ভালো করে মেইনটেইন করো। হ্যাঁ, এক। সেকেন্ড কথা হচ্ছে যে একটা সম্পর্কের মধ্যে থাকতে থাকতে তুমি যখন ফাইনালি একটা ডিসিশন নাও যে এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাবে, সেটা নিশ্চয়ই আউট অফ দ্য ব্লু হঠাৎ করে হয় না। সেটা নিশ্চয়ই কিছু একটা তিক্ততা তৈরি হয়, যেটা থেকেই মানুষ এতটা ড্রাস্টিক। মানুষ কি করে, মানুষ যখন একটা সম্পর্কে জড়ায়, এবং ধরো সম্পর্কটা যেখানে 1-2 বছরের তো ছিল না, মানে 9 থেকে শুরু হয়ে 17 শুরুর দিক অবধি, এতগুলো বছর, 2 বছরের কোর্টশিপ ধরো, তারপরে বিয়ে, এতগুলো বছর, তো মানুষ নিশ্চয়ই ওই রকম দুম করে বেরিয়ে যায় না, কিছু নিশ্চয়ই তিক্ততা জন্মেছিল যেটার জন্য আলাদা হয়েছে। হ্যাঁ, সেখানে আমার মনে হয় যে, আর যে নিশ্চয়ই এই যে 9 থেকে 17 নিশ্চয়ই সেই সময় কিছু ভালো সময়ও কাটিয়েছিল। আজকে হঠাৎ তিক্ততা হয়েছে এবং 17 পরে বেরিয়ে এসেছি যে কারণেই, আমি কারণগুলোতে যেতে চাই না। হ্যাঁ, বেরিয়ে এসেছি যখন, তখন তার সম্বন্ধে 5টা বাজে কথা বলবো, এটা আমার কোথাও গিয়ে নিজের ডিগনিটিতে, মানে যে যা ইচ্ছে বলতে পারে, আমি বলবো না। এটা আমার মনে হয়, এটা আমার স্ট্যান্ড চিরকালই ছিল, আমি সেই দিনও বলিনি। আর আজকে 8 বছর পেরিয়ে গেছে, মানে আজকে আর এটা নিয়ে নতুন করে কি কথা বলবো? তুমি যেটা বরাবর মেনটেন করে এসছো, কিন্তু তুমি নিজেও জানো যে সমুদ্রের মাঝখানে এটা নিয়ে অনেকটা কথা হয়েছে, এবং কিছু অ্যালিগেশন আমি যদি বলি বা অভিযোগও এসছে, তো সেটা নিশ্চয়ই তোমার কানে গেছে, কিছুই এড়িয়ে যায়নি। এখন যখন এইগুলো শোনো, আমরা কেউ ব্যক্তিগত জীবন নিয়ে জিজ্ঞাসা করছি না আমি তোমাকে, কিন্তু এই যে শোনো, তো মানে কানে আসছে, তুমি দেখছো, সেইগুলো এখন মানে এফেক্ট করে কি? দেখো, এফেক্ট করে বলতে, রক্ত মাংসের মানুষ একটু হলেও এফেক্ট তো করবে, কিন্তু তারপরে ঝেড়ে ফেলে দিই। কারণ হচ্ছে যে সত্যি কথা বলতে, ওই যে বলে না যে, কপিল শর্মার শোতে একটা খুব মজার কথা বলেছিল একবারও, সারা জীবন মা বলে গেলেন 4 লোক ক্যা কহেঙ্গে, 4 লোক ক্যা কহেঙ্গে, কিন্তু আমার বিয়ের সময় ওই 4 লোককে আমি খুঁজে বেরিয়েছি, এই 4 লোক আর আসেনি। খারাপ তো লাগে, যেখানে তুমি একটা মানুষ হিসেবে জানো যে তুমি কি করেছো আর কি করোনি, সেখানে যখন নানান রকম কথা ওঠে, তখন একটু হলেও এফেক্ট তো করবেই। হ্যাঁ, মানুষ তো, মানে আমি তো এখন বুদ্ধ হয়ে যাইনি যে আমি আচ্ছা ঠিক আছে, যে যাই বলছে আমার কিছুই এসে যাচ্ছে না, কিন্তু তারপরে মনে হয় যে এটা তো আমি জানতাম যে এটা হবে, আমি তো চাইলে উল্টোটা করতে পারি। আমার তো ফার্স্ট দিন থেকে আমার এটা ছিল যে আমি করব না, তার আমার রিজনিং ছিল, তোমাকে একটা রিজনিং দিয়ে দিয়েছি। আরেকটা কি বলতো, আমার একটা জিনিস মনে হয়, মিথ্যেটা না বলতে হয়, বারবার বলতে হয়, বারবার বলতে হয়, বারবার বলতে হয়, যাতে মানুষের মনে ওটা দাগ কাটে। সত্যি বলার দরকার হয় না, সেটা মাটি পড়ে একদিন বেরোবে, সত্যিটা তুমি দেখতে পাবে। সত্যি অপেক্ষা করো, খারাপ লাগবে, কষ্ট হবে, এটাও স্বাভাবিক। আর আজকে সত্যি আমার মাঝে মাঝে, মানে আমাকে কে একজন জিজ্ঞেস করেছে, তোকে আরেকবার বলা হয় যে আরেকবার জন্ম নিবি এবং তারপরে কি কি লাইফে চেঞ্জ করবি, না কিছু চেঞ্জ করবো না, কিচ্ছু চেঞ্জ করতে চাই না। কারণ আজকে আমি যেইটুকুন, মানে আমি নিজেকে যদি একটা নম্বর দিই 10-এ, ধরো যেটাই দিচ্ছি, আমি যেটা,
সেটাই সবগুলো এক্সপিরিয়েন্সের জন্য। এগুলো যদি জীবনে না থাকতো, গুড ব্যাড আগলি যেটাই হোক না কেন, সেটা যদি জীবনে না থাকতো তাহলে আজকে যে মানুষটা আমি সেটা হতো না। একদম ভালো খারাপ নেই মানুষ, একদমই। মানে ওই যে তুমি যেগুলোকে স্ট্রাগল বলছো, যে খারাপগুলো হয়েছে বা যেগুলো হচ্ছে, সেগুলো যদি না হয় তাহলে তো আমি মানুষটাই ডেভেলপ করতাম না। খালি ভালো দিয়ে তো মানুষ হয় না। মানে যে কোনো জিনিসের একটা আলো আর আধারির ব্যাপার আছে, আধারটা না থাকলে আলোর মাহাত্ম্য বোঝা যাবে না। মেয়ে সহচরীকে মিস করো? অদ্ভুত একটা প্রশ্ন করলে, মানে এটা কি বলবো, এটার কোনো উত্তর নেই আমার কাছে। মানে অবভিয়াস না, মানে দেখা হয় তোমার? না না, সেটা হয় না। তুমি চেয়েছিলে কখনো? কোন বাবা চাইবে না? কিন্তু ওই যে বললাম, কেন বলো তো, মানে যে তিক্ততা তখন ছিল এবং এখনো যেটা বজায় আছে, বুঝতেই পারছো সেটা তখন তিক্ততাটা কতটা থাকতে পারে। সেখানে পরিস্থিতি পরিবেশ সেরকম ছিল না যেটাতে চাইলেও কিছু করা যেতে পারে। আর সেকেন্ড কথা হচ্ছে যে আমার মনে হয় এখন থেকে না, আমাদের এই টানাপোড়েন দ্বন্দ্বগুলোর মধ্যে থেকে মেয়েকে বাদ রাখাই ভালো। কারণ যতই হোক, মানে সে একটা শিশু, সে যেরম ভাবে যার কাছে আছে, যেরম ভাবে ভালো থাকছে, তাকে নিয়ে, মানে সে তো এই জগৎগুলো সম্বন্ধে কিছুই জানে না। এই সোশ্যাল মিডিয়া, ইন্টারভিউজ, এই সেই, তার বাবা মা গুড ব্যাড আগলি যেটাই হোক, সে তার সামনে থেকে যার কাছে বড় হচ্ছে, সে তাকে দেখছে, সেটা যে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে টানাটানি করার কোনো মানে হয় না। সো এগুলো থেকে আমি নিজেকে, মানে আমি কখনো, ওই জন্য আমার কিছুক্ষণ সময় লাগলো বলতে, তার কারণ আমি জানি না এই প্রশ্নটা আর কোনো উত্তর দেবো কিনা আমি, কারণ আমি এইটার মধ্যে তাকে আর জড়াতে চাই না। কিন্তু এই বিষয়গুলো উঠে এসছে সোশ্যাল মিডিয়ায়, তুমি নিশ্চয়ই দেখেছো। হ্যাঁ, লোকজন পাঠায়, আমি দেখি, কিন্তু যাদের খারাপ ভাবার ভাববে। আমি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে কি ডিসিশন নিতে বাধ্য হয়েছি সেটা নিয়ে আমি কাউকে এক্সপ্লেন করবো না। তোমার আমার যেটা মনে হয়েছে, না ব্যক্তিগত ডিসিশনটাও তো কিছু কারণে হয়ে থাকবে নিশ্চয়ই। মানে হঠাৎ করে আউট অফ দ্য ব্লু একজন তো ভাববে না। হ্যাঁ, নিশ্চয়ই কিছু কারণে হয়েছে। কি কারণে হয়েছে সেগুলো এখন ডিপলি যেতে গেলে তো পুরো ইতিহাস বলতে হয়। সেটা থাক, বোধহয় একদম সে যেরকম ভাবে যেভাবে বড় হচ্ছে বড়। আচ্ছা, এই যে সম্পর্ক বা একটা তো অতীত, সেটা কখনো মনে হয়েছে তোমার কেরিয়ারে এফেক্ট করেছে, বা কতটা এফেক্ট হয়েছে আমি যদি বলি তুমি অভিনেতা বা শিল্পী হিসেবে? না, আমার মনে হয়, কারণ আই এম গ্রেটফুল টু দ্য ইন্ডাস্ট্রি যে তারপরেও 2018 সাল থেকে পরপর কাজ করেছে। প্রথম কথা, একটা 5 বছরের ব্রেকের পরে তুমি যেটা বলছিলে হারিয়ে দেওয়া, মানুষ তো হারিয়ে যেতেই পারতো। মানে আমাকে কেউ বলতে পারতো না অনেকদিন তোমাকে আর দেখি না, তাই না, কোনো ইয়ে নেই। কিন্তু আমি তারপরেও গ্রেটফুল যে আমাকে, মানে খুবই ভালোভাবে ইন্ডাস্ট্রি নিয়েছে, এবং আজকে যেটুকুন আমি করে খাচ্ছি ইন্ডাস্ট্রির দৌলতে। এখানে চরিত্রটা ভীষণ পপুলার। এবং তোমার ক্ষেত্রে আরো একটা কথা বলার, যে সৌম্যদা মঞ্চে ফেলুদা তুমি, এবং সেটা দীর্ঘ বছর হয়ে গেছে। হ্যাঁ, বেশ কয়েক বছর হয়ে গেল। মানে যারা তোমার এই দিকটা দেখেছে তারা বলে যে তীক্ষ্ণ চাউনি, এবং সেই জায়গাটা বোধহয় তুমি একদম অন্য মানুষ যখন মঞ্চে ওঠো। মঞ্চটা তো অ্যাকচুয়ালি মঞ্চ থেকেই শুরু, তাই না? মঞ্চটা চিরকালই খুব এনজয় করি, কারণ ওই মুহূর্তটা তো তুমি, ওই চরিত্রটা, মঞ্চ এবং অডিয়েন্স, আর কেউ নেই। তো ওই 2 ঘন্টা মনে হয় আমি বাঁচি ওই জায়গাটা। আর ওর যে আনন্দ, সেইটা মনে হয় জীবনে কোনো কিছুই দিতে পারে না। একটা ভালো শো এর পরে আসলে আর কি হয় বলতো, যে কোন মঞ্চের মজা হচ্ছে প্রত্যেকদিন নতুন করে নিজেকে ইনভেন্ট করা হয়। তো কারণ আজকে মঞ্চে কি হবে আমরা জানি না, কিন্তু অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম আছে, এটা করবো এটা করবো এটা করবো, কিন্তু ওই মুহূর্তে কি হবে এবং সেটা কিভাবে তুমি ডিল করবে, সেইটা তোমার ডিফিকাল্ট। না, সেটা তোমার একদম প্রত্যুৎপন্ন মতো, ইনস্ট্যান্ট। হ্যাঁ, ইনস্ট্যান্ট যেটা হওয়ার, এবং সেইটাই মজা। হয়তো সেখান থেকে এরকম অনেকবার হয়েছে, ওখান থেকে একটা কিছু বেরিয়ে এসে আমরা বলেছি যে আরে এটা তো ইনকর্পোরেট করা যায়, এটা তো দারুণ মজা। আচ্ছা, এই মঞ্চের ফেলুদা কোনোদিন পর্দায় যদি হওয়ার সুযোগ আসে, সেটা তোমার কাছে কতটা আনন্দের? ভীষণ নিশ্চয়ই আনন্দ পাবে।
আনন্দ হয়তো পাবো, কিন্তু মঞ্চের আনন্দটা পাবো না। মঞ্চের আনন্দ পাবে না। মঞ্চের আনন্দটা পাবো না, এবং আমি এটা মেনটেন করি। আমি শো শেষ হয়ে যাওয়ার পরে আমি গ্রিন রুমে যাই না, আচ্ছা। আমি পর্দা ফাঁক করে বেরিয়ে এসে দর্শকের সাথে দেখা করি। ওখানে বাচ্চা থেকে শুরু করে মানে যেই ওদের মুখে হাসিটা, ভালোবাসাটা হ্যাঁ। দেখতে পাই, ওটা তো ভীষণ মজা লাগে। ওটা পাবো না। ওটা মানে হয়তো আমি মানে কি বলবো, কোনো কিছু দিয়েই ওটার বিচার হয় না, মানে ওটার ভ্যালুয়েশন হয় না, মানে অন্য কিছুর সাথে তুলনা করা যায় না। ওটা একটা আলাদা আনন্দ। আচ্ছা, এই যে এখন তুমি কাজ করছো, আমি দেখছিলাম বুলেট টিভি বা কুপু টিভি বলে যে প্ল্যাটফর্ম গুলো এসছে, এটা একটা কাজের মানে রাস্তা খুলে দেওয়ার মতো। সেখানে মাঝে মাঝে আমরা দেখছিলাম যে তোমার ক্লিপিংস আসে এবং সেই স্টোরিটা ভীষণ পপুলারও হচ্ছে আস্তে আস্তে। এই সপ্তাহে বুলেট তো সর্বভারতীয় একটা জি5 এর বুলেট, এই সপ্তাহে আমাদের সিরিজটা মোস্ট ওয়াচড নাম্বার 1 হয়েছে। এই যে মাধ্যমগুলো বা এই যে অ্যাপগুলো, সেটাতে কাজের সংখ্যাও বাড়ছে, এবং এই মাধ্যমটা কিরকম লাগছে তোমার কাছে? কিন্তু ওয়েব সিরিজের আমরা যদি নষ্ট নীরের কথাটা বাদ দিয়েও বলি, ভীষণ পপুলার সেই সিরিজগুলো। তোমার কিরকম লাগছে এই অ্যাপগুলোতে কাজ করা, এই সিরিজগুলো? দেখো, এটা তো প্রথমবার করলাম, এক তো নতুন ফরম্যাট, 1 মিনিটে এপিসোড, মানে সবকিছুই চেঞ্জ, এবং তারপরে ভার্টিক্যাল। হ্যাঁ, মানে আমরা তো চিরকাল এরকম একটা ফ্রেম দেখে এসেছি, সেটা হঠাৎ এরকম হয়ে যাবে। ভালো, মানে দেখো যুগের সাথে তো চলতে হবে। যেখানে তোমার এখন মানে এই মোবাইলের দৌলতে এবং সোশ্যাল মিডিয়ার দৌলতে যেটা হয়েছে, মানুষের কনসেন্ট্রেশন স্প্যান খুব কমে গেছে। এবার একদমই মানে 45 সেকেন্ডস হচ্ছে মনে হয় ম্যাক্সিমাম, নাকি না আরেকটু বেশি, না 90 সেকেন্ডস মনে হয় ম্যাক্সিমাম একটা রিলের। তাও পুরো রিল কেউ দেখে না, রিলটা দেখে স্যাট হচ্ছে। সেখানে দাঁড়িয়ে যুগোপযোগী করার জন্য হয়তো এই ফরম্যাটটা এসেছে। এটা যদি ক্লিক করে, কাজ তো যত রকম ফরম্যাটে হওয়ার করা যায় আর কি, কিন্তু আমার মনে হয় এই থিয়েটার, সিনেমা এগুলো থাকাটা দরকার। মানে আলটিমেটলি কিন্তু এগুলো আসবে যাবে, আমার মনে হচ্ছে। আমি জানি না, আই মে বি কমপ্লিটলি রং। আলটিমেটলি ওই গিয়ে 3 ঘন্টা বড় পর্দার একটা ছবি দেখার আলাদা মজা। একদম। আচ্ছা, সিনেমায় সেভাবে এক্সপ্লোর করা হয়নি তোমার, সেটা কখনো সেইটা ভেবে দেখেছি, মানে আমাকে তো ডাকলে আমি যাবো, এটা তো আমি তোমার মানে মনেও তো হয় যে কেন হলো না। না, আমার অ্যাকচুয়ালি না এরকম অদ্ভুত ব্যাপার আমার এরকম কেন কোনোদিন মনে হয়নি। আমি যে বললাম যে আমার ওই হারিয়ে যাওয়ারও ভয় নেই আর এটাও নেই। আমার মনে হয় যে যেই মাধ্যমেই কাজ করছি আমি, মানে এরম নয় যে আমি সিনেমা হলে আলাদা কোনো এফোর্ট দেবো। আমি যেটা দেওয়ার সেটাই দেবো, সেটা যে ফরম্যাটে হোক। আমার কাছে ডিপেন্ড করে না কোন ফরম্যাটে কাজ করছি। এই যে সময় তুমি নিজেও জানো এবং তুমি নিজেও বলো কাজের সংখ্যা কমে এসছে অনেক, খুবই 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 এটা তো চিন্তার বা ভাবায় ফিনান্সিয়াল তো দিক রয়েছে একটা। তাই জন্যই তো এই জায়গাটা এসে দাঁড়িয়েছে। তুমি যে একটু আগে প্রশ্নটা করলে যে অন্য কিছু করার, তাই জন্যই তো। না হলে একটা অভিনেতাকে অন্য কিছু কেন করতে হবে? তাহলে সে অভিনয়টা কেন করছে? সে তো ওটা নিয়েই বাঁচবে, ইয়ে করবে, সেটাই তো আইডিয়াল সিচুয়েশন। কিন্তু আইডিয়াল যেরকম সিচুয়েশন যাচ্ছে, তাতে আইডিয়াল সিচুয়েশন তো আর নেই। কিছু একটা তোমায় করতেই হবে, মানে সেটা এবার বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে সেগুলোকে এক্সপ্লোর করছে যে কি করব সেটাই একদম প্ল্যান বি ভেবে রাখাটা। প্ল্যান বি ভেবে রাখা, আমরা কোনোদিন ভাবিনি যে প্ল্যান বি, কারণ চিরকাল জেনে এসেছি যে এবং এটা আমিও যখন ধরো তোমার কিছু মানুষকে পড়াতাম বা ইয়ে করতাম, সেটা তাদেরকে বলতাম যে কখনো জীবনে প্ল্যান বি ভাববে না, কারণ প্ল্যান এটাতে তুমি তোমার 100% দেবে না। এটা আমি সবসময় বলতাম, কিন্তু এখন যে সিচুয়েশন দাঁড়িয়েছে তাতে এরমই দাঁড়িয়েছে যে প্ল্যান এ ভালোভাবে চললেও তোমাকে একটা প্ল্যান বি করে রাখতে হবে। সময় আমরা শেষের দিকে চলে এসেছি, আমি জাস্ট একটাই প্রশ্ন করবো, তোমার ব্যক্তিগত জীবনটাকে আর গোছাতে চাইছো? বিয়ে করবে? এখনো না ওইভাবে ভেবেই দেখিনি, কারণ হচ্ছে এখন আমার মনে হয় যা সিচুয়েশন, তাতে আগে তো নিজে যে কাজগুলো করছি সেগুলোকে ভালো করে করা এবং নিজের সাস্টেনেন্সটা ঠিক করা, নিজের পুরোটাকে ঠিক করা, এইটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। ব্যক্তিগত জীবনের মানে আমি সুযোগই পাচ্ছি না এরকম কিছু ভাবা, সময় সত্যিই সময় নেই। মানে আর এইটা কি বলতো, এরকম তো প্ল্যান প্রোগ্রাম করে হয় না, যখন যদি এরকম কিছু হয় বা সেরকম কোনো মানুষের সাথেও আলাপ হয় যেটা, বা
এরকম কিছু ঘটনা ঘটে তখন দেখা যাবে, কিন্তু ওরকম ভাবে প্ল্যান প্রোগ্রাম করে এগুলো হয়ও না আর ভাবিও নি। ওরকম আলাদা করে তুমি বললে বলে ভাবছি, আমি চিন্তা করছি নানা রকম এরকম কি কোনো প্ল্যান আছে না নেই। না নেই। আচ্ছা এই যে মাঝে মাঝে দেবলীনাদের সঙ্গে চর্চা উঠে আসে, আমরা জানি তুমি বা দেবলী দুজনেই হেসে উড়িয়ে দাও ব্যাপারটাকে, আমরা তো দেখেছি, মাঝে মাঝে বিরক্ত লাগে? প্রথম দিকে লাগতো, এখন আর লাগে না। এখন মনে হয় যে আমি দেবুর জায়গায় যদি অন্য কারোর সাথে আমাকে দুদিন দেখে তাহলে লোকে তাই ভাববে। হ্যাঁ, তো মানুষ বলবে জানো তো। আর আজকের দিনে তুমি এত এক্সপোজ টু সোশ্যাল মিডিয়া, এভরিবডি মানে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু বক্তব্য আছে এবং অন্যের লাইফ নিয়ে বক্তব্য আছে, নিজের লাইফ নিয়ে। সমালোচনা করাটা বোধহয় অভ্যাস হয়ে গেছে, সমালোচনা করা। না সমালোচনা করুক, সেখানে কোনো অসুবিধা নেই। কথাটা হচ্ছে প্রত্যেকটা মানুষ অন্যের লাইফ নিয়ে ইন্টারেস্টেড নিজের লাইফের থেকে। তো সেইখানে দাঁড়িয়ে মনে হয় এগুলো বলবি, যাদের বলার তারা বলবে, তোমাকে তোমার কাজ করে যেতে হবে। মানে এত যদি ভাবি না, আর যদি পুরোটাই সোশ্যাল মিডিয়ায় থাকি, তাহলে আমি আর নিজের কাজটা করতে পারবো না। একদমই। এবং আমরা চাই তুমি নিজের কাজটাই করো এবং প্রচুর কাজ করো, যেভাবে তোমাকে দেখা কি। তো ইদানিং কাজ কি আসছে সেটা যদি একটু দর্শকদের বলো। ইদানিং তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এরকম কোনো প্রজেক্ট নেই যেটা আপকামিং। একটা শর্ট ফিল্মের কথা হয়ে রয়েছে, আর বাদ বাকি তো লাস্ট কাজ আমার মনে হয় ওই বুলেটের সুইট 16। তো যারা প্লিজ এখনো দেখে ওঠেননি, মানে দেখতে পারেননি, তারা প্লিজ যদি দেখেন আমাদের খুব ভালো লাগবে। এইটুকুনি। আর ফেলুদা এই মুহূর্তে একটু কয়েকটা দিন বন্ধ আছে, কিন্তু ফেলুদা খুব শিগগিরই আবার মঞ্চে ফিরবে। তো তাই জন্য যারা দেখেছেন বা যারা দেখেননি, প্লিজ আবার আমার সোশ্যাল মিডিয়া পেজ বা অঙ্কুরের সোশ্যাল মিডিয়া পেজ ফলো করলে দেখতেই পাবেন যে কবে ফেলুদা আছে। তো প্লিজ এসে দেখবেন, আমার খুব আনন্দ হবে যদি আপনারা দেখেন, আপনারাও আনন্দ পাবেন। থ্যাংক ইউ সো মাচ।